4 দিনের সফরে যুক্তরাজ্যে গেলেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, সাক্ষাৎ করবেন তারেক রহমান। ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না, মন্তব্য দুদুর। কালক্ষেপণ সরকারকে বিতর্কিত করবে বলেন রিজভী। ভুয়া রিপোর্টে কোটি কোটি টাকা হাতিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা, মাসোহারা আদায় সহ নানা অভিযোগ। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন, একদিনে 250 মিটার ধস, আতঙ্কে বাসস্থান সরাচ্ছেন স্থানীয়রা। এবং এশিয়ান কাপ বাছাইয়ে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জয় দিয়ে ভক্তদের আনন্দে ভাসাতে চান জামাল ভুঁইয়ারা। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে 13 জুন তার সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার সহ আলোচনা হতে পারে বিভিন্ন বিষয়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। 4 দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টায় তাকে বহনকারী বিমান ঢাকা ত্যাগ করে। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সময় ক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ডিসেম্বরে নির্বাচন দাবি করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না। সোমবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সোমবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় বলেই ক্ষোভ থেকে এর বিরোধিতা করছে একটি পক্ষ। বিএনপি যা চায় তার উল্টোটা করাই কয়েকজন উপদেষ্টার লক্ষ্য। কোন রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সরকার বিতর্কিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চায়, কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। চুয়াডাঙ্গার নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না। এপ্রিলের আগে মার্চের রোজা আছে, তারও আগে আছে এখানে পরীক্ষা। জানুয়ারি ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না। দিনাজপুরের নিজ এলাকায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বলেন, দেশের সম্পত্তি ও সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা সরকারের নেই। দেশের সম্পদ জাতীয় সম্পদ, এটি যদি কাউকে কোনোভাবে বন্দোবস্ত দিতে হয়, পরিচালনা করার দায়িত্ব দিতে হয়, তাহলে ম্যান্ডেট থাকতে হয়। এই যে দেশের সম্পত্তি, দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্বাচনের রোড ম্যাপ নিশ্চিত করতে সজাগ থাকার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানান তিনি। সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা উল্লেখ করে তাদের নাগরিকত্বের প্রথম ভোট থেকে বঞ্চিত রাখা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথম মাসে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। আমরা এখনো তাকে বলবো আপনি যা ঘোষণা করেছেন, অবশ্য আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। এপ্রিলে জাতীয় নির্বাচন মাথায় রেখে নির্বাচন কমিশনই সময় মতো রোড ম্যাপ দেবে, এমনটাই জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরের জাহাপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কারণে সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার যে আশঙ্কা ছিল এখন আর তা নেই, কারণ প্রধান উপদেষ্টা সময় ঠিক করে দিয়েছেন। উপদেষ্টা আসিফ আরও বলেন, স্থানীয় সরকার না থাকায় জনগণের দৈনন্দিন সেবা ব্যাহত হচ্ছে, যা উদ্বেগের বিষয়। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। আগামী 15 জুনের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার দুপুরে পঞ্চগড় বাংলা বান্ধা মহাসড়কের পঞ্চগড় বাজারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, নিবন্ধন পেতে 100টি উপজেলায় কমিটি করা সহ সেসব শর্ত দরকার তা এনসিপির পূরণ হয়েছে, আর এসব জায়গায় অফিস নেয়ার প্রক্রিয়াও চলছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই মাসের 15 তারিখের মধ্যে আমরা প্রত্যাশা করছি যে নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন, এই রেজিস্ট্রেশনের যে আবেদন করার যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আমরা 15 তারিখের মধ্যে আশা করছি সম্পন্ন করতে পারবো। এর জন্য 100টি উপজেলা এবং প্রায় 22টি জেলায় কমিটি প্রয়োজন হয়, যেগুলো আমাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমাদের অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে। পরোয়ানা না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, তদন্তে দোষী হলে তাকে আইনের আওতায় নেওয়া হবে। সোমবার ডিএমপির যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার মতো কোনো ঘটনা ঘটেনি। রাস্তাঘাটেও 2-1টি দুর্ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, তাই ঈদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি জানান তিনি। এর আগে ব্যাংককে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না। অনেক মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তারা আইনের আওতায় নেওয়া হয়েছে। যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব। রাতে রাজধানীর সড়কে বিশেষ তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স খতিয়ে দেখা হয়। এ সময় হেলমেট না থাকা ও মদ্যপ অবস্থায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাতে সড়ক পথে যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম। গতরাতে রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে যৌথ বাহিনী। যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় এ সময় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মদ্যপ অবস্থায় আটক করা হয় একজনকে। যৌথ বাহিনীর এমন নিরাপত্তা কার্যক্রমে খুশি সাধারণ মানুষ। জিজ্ঞেস করছে মানে কাগজপত্র ঠিক আছে কিনা এগুলো জিজ্ঞেস করছে, কাগজপত্র এগুলো ঢেলে কোনো সমস্যা নেই। নিরাপত্তার ক্ষেত্রে এ ধরনের অভিযান বে ধরনের চেকপোস্ট দরকার আছে বাংলাদেশে। জনকল্যাণে করতেছে সেটা দ্যাটস ওকে। আমরাও ইনসিকিউর ফিল করতেছি, সারা বাংলাদেশের মানুষ এখন খুব আইন শৃঙ্খলা নিয়ে খুব বাজে অবস্থায় আছে। চলমান চুরি ছিনতাই রোধে এ অভিযান চলমান থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। কারো মাথা হেলমেট নাই, যে কারো গাড়ি কাগজপত্র ঠিক নাই, ওটার জন্য 16টা মামলা রুজু হয়েছে এবং একজন মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তাদেরকে আটক করছে। আটক করার পরে পুলিশের কাছে সোপর্দ করছে এবং আমরা পরবর্তী থানায় নিয়ে যাব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ঢাকা শহরের মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে আমরা আপ্রান্ত চেষ্টা করে যাচ্ছি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহার 3 দিনে রাজধানীর 2 সিটি কর্পোরেশন প্রায় 52,000 টন বর্জ্য অপসারণ করেছে বলে জানিয়েছেন 2 সিটির প্রশাসক। সোমবার দুপুরে আলাদা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তারা। ডিএনসিসির প্রশাসক জানান, এবার কোরবানির সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কমলেও বেড়েছে বর্জ্যের পরিমাণ। এদিকে দক্ষিণ সিটির ইজারা দেয়া 8টি হাট সহ 75টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক ফাহিম ইউসুফের প্রতিবেদন। ঈদুল আজহার প্রথম দিনে কুরবানি করা পশুর বর্জ্য অপসারণে 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। প্রাথমিক পর্যায়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষে রোববার থেকে হাটের বর্জ্য কার্যক্রম শুরু করে তারা। সোমবার সকালে বিভিন্ন অলিগলিতে পরিষ্কার অভিযান চালান পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় হাটের ইজারাদার থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও হাট ব্যবস্থাপনায় থাকা সংশ্লিষ্টদের বর্জ্য অপসারণে ধীর গতির অভিযোগ আনেন স্থানীয়রা। দুর্গন্ধ, ময়লা নিতেছে না, রাস্তাঘাট অপরিষ্কার, ময়লা গন্ধ। ফুটপাতের এইগুলি ময়লাগুলি পরিষ্কার করে নিলে আমাদের ভালো হয়, সুন্দর আমরা কাজের একটা ব্যবস্থা করতে পারি। হাটের ব্যবস্থাপনা ভালো ছিল, কিন্তু যখন হাটটা শেষ হয়ে গেছে এরপরে তাদের কার্যক্রম খুব ধীরগতি। ঈদুল আজহার 3 দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোট 20,889 টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে। আমরা প্রথম দিনের আগে আমরা এস্টিমেট করেছিলাম এবার প্রায় 20,000 টন ময়লা প্রডিউস করা হবে। তাই আজকে 2টা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাব ধরি, 2টা পর্যন্ত আমরা 20,889 টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে আমরা ডাম্প করতে পেরেছি। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অপসারণ করেছে শতভাগ বর্জ্য। 31,226 টন বর্জ্য অপসারণে বিভিন্ন পর্যায়ের 12,853 জন কর্মী কাজ করেছে বলে জানান প্রশাসক। তৃতীয় দিনের 2:45 পর্যন্ত আমরা প্রায় 31,226 মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছি। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে 8টি হাট ছিল, সেই 8টি হাটের যে বর্জ্য সেগুলো আমরা অপসারণ করেছি। পশুর রক্ত ও বর্জ্য অপসারণে নিজ উদ্যোগে এগিয়ে আসায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে তৃতীয় দিনের মতো চলে কোরবানি পশুর চামড়া বেচাকেনা। লালবাগের পোস্তার আড়তদারদের দাবি, গেল 2 দিনের তুলনায় বেচাকেনা কিছুটা কম। তবে চামড়ার মান ঠিক থাকলে সরকারের বেঁধে দেয়া দামেই চামড়া কিনছেন বলে জানান তারা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। কোরবানিকে ঘিরে প্রতি বছরই চামড়া বেচাকেনায় ব্যস্ত সময় পার করেন আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে ঈদের তৃতীয় দিনে কিছুটা ভাটা পড়েছে চামড়া বেচাকেনায় বলে দাবি করেন পুরান ঢাকার পোস্তা এলাকার ব্যবসায়ীরা। বলছেন, সোমবার কোরবানির সংখ্যা কম হওয়ায় চামড়া বেচাকেনাও কম হচ্ছে। আজকে তৃতীয় দিন হিসাবে চামড়ার আমদানি একেবারেই কম। মনে করেন যে 100%-এর মধ্যে আজকে হয়তো 2-4% মাল কোরবানি হয়েছে। সাপ্লাই আমাদের কম, 2-4টা করে চামড়া আছে, এই জন্যই আমরা
কিনি। এছাড়াও চামড়ার গুণগত মানের উপর ভিত্তি করে সরকারের বেঁধে দেওয়া দামেই চামড়া কেনার চেষ্টা করছেন বলেও জানান তারা। এভারেজ কত এই 900, 1000 বড় চামড়াগুলো। আজকে চামড়াটা হলো সহজ চামড়া হয়, এই জন্য সর্বোচ্চ দাম রেটে আমরা কিনতেছি। এদিকে চামড়া বেচা কেনার পাশাপাশি কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতাও দেখা যায়। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ভয়ঙ্কর মাদক হেরোইনকে পাউডার আর গাঁজাকে ফুল পাতা বানিয়ে ভুয়ার রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহার বিরুদ্ধে। আওয়ামী লীগের দোসর খ্যাত এই কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে বদলি, নিয়োগ, টেন্ডার বাণিজ্য, মাদকের স্পট থেকে মাসোহারা আদায় সহ নানা অভিযোগ। তার বিরুদ্ধে রয়েছে ছাত্র হত্যার মামলাও। এত কিছুর পরে দায়িত্বে বহাল দুলাল কৃষ্ণ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল চন্দ্র সাহা, তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন অভিযানে ধরা পড়া মাদকের রাসায়নিক পরীক্ষা করে আসামি পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হেরোইনকে পাউডার আর গাঁজাকে ফুল পাতা বানিয়ে প্রতিবেদন দেয়ার হোতা তিনি। রাজশাহীর গোদাগাড়িতে জব্দ হওয়া 5 কেজি হেরোইন ও চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযানে 2 কোটি টাকার হেরোইনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অসম্পূর্ণ প্রতিবেদন দেন দুলাল চন্দ্র সাহা। এভাবেই দেশের বিভিন্ন জায়গায় ধরা পড়া মাদকের বড় চালান নিয়ে ভুল ও অসম্পূর্ণ প্রতিবেদন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি পরিচয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বাণিজ্য, বদলি, টেন্ডার, মাদকের স্পট থেকে মাসোহারা আদায় সহ পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন দুলাল কৃষ্ণ সাহা। তার বিরুদ্ধে রয়েছে যাত্রাবাড়ী থানায় ছাত্র হত্যার মামলাও। এত কিছুর পরেও ঢাকার কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে বহাল তবিয়াতে দুলাল কৃষ্ণ। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কর্মস্থলে গেলেও উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তিনি। স্যারের দায়িত্বে যিনি আছেন আমি ওনাকে বলেছি যে নিচে সাংবাদিক আসছে, আপনারা একটু দেখেন স্যার আছে কিনা, তারপরে আমি রিপোর্ট লিখতে চলে গেছি। দুলাল কৃষ্ণর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার বিষয়টি স্বীকার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুখপাত্র জানান, বিষয়টি বিভাগীয় তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। এই ব্যাপারে মহাপরিচালক মহোদয়ের নির্দেশে যেহেতু তদন্ত চলমান পর্যায়ে আছে, নির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে এই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বাড়ায় পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যেতে সতর্কতা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে এই সতর্কবার্তা দেয়া হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডক্টর হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেয়া হয়। এতে করোনার ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে। গত বৃহস্পতিবার দেশে করোনায় 1 জনের মৃত্যু হয়। সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 5 জনের। দেখছেন সংবাদ সকাল। বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পে রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন। একদিনেই 250 মিটার অংশ ধসে পড়েছে। আতঙ্কে বাসস্থান সরাচ্ছেন স্থানীয়রা। হুমকির মুখে শতাধিক ঘর বাড়ি, রাস্তাঘাট ও হাটবাজার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং চলছে। প্রশাসন বলেছে পূর্ব সতর্কতায় ঘরবাড়ি সরানো পরিবারগুলোকে দেয়া হবে সহায়তা। সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন অপু।
সারা দেশে যখন ঈদ আনন্দ, তখন শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাটে দেলোয়ার হোসেন মাতবরের ঘরে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। নাতনিকে সঙ্গে নিয়ে ছুটছেন ঘরবাড়ি আর গবাদি পশু রক্ষায়। পদ্মার আগ্রাসী ভাঙনে চোখের সামনে ভেঙে পড়েছে সাজানো সংসার। ঘর দুয়ার সরাইতেছি, কিন্তু আমরা ঈদের নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই। আমাকে সরকার একটু দেখবো, সরকার আমাকে একটু সাহায্য করে নেই, আমরা খুব অসহায় আছি। শুধু দেলোয়ার নয়, নদী ভাঙনের এমন দশায় আতঙ্কে দিনাতিপাত করছে ওই এলাকার অন্তত শতাধিক মানুষ। গতবারের ধসে পড়া বাঁধের 100 মিটার মেরামত করা অংশ সহ নতুন করে ভাঙনে নদী গর্ভে চলে গিয়েছে আরও 250 মিটার। অভিযোগ আছে অবৈধ ড্রেজার চালানোয় নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন দেখা দিয়েছে। আর বাঁধটি ভেঙে গেলে পদ্মায় বিলীন হবে হাট বাজার সহ বিস্তীর্ণ অঞ্চল। এই যে নদীতে ভাঙতে নাকছে, আমরা ঈদের সময় শুধু একটু রান্দা খাম, হ্যাঁ আমরা কেউ ভিতরে যাইতে পারি না, কে আমাকে খাইতে পারে না। আমি ইসলাম আমার আত্মীয় বাড়ি বেড়াবার জন্য, এখন আইসা দেখি যে নদী বিলীন হয়ে যেতেছে। আমি ঘর দুয়ার ভেঙে ছিটা অন্য জায়গায় একটা স্থান করার চিন্তা ভাবনা করছি। অবৈধভাবে পদ্মার এপার থেকে প্রচুর পরিমাণে বাড়ি উত্তোলন করতেছে অবৈধভাবে, প্রশাসন কোনো নজর দেয় না এদিকে। এদিকে আমাদের পদ্মা সেতু বেড়িবাঁধ প্রচুর পরিমাণে বাড়তেছে, এদিকে ঘরবাড়ি নিয়ে আমাদের এদিকে মানুষজন অসহায়। এদিকে ধসে পড়া বাঁধ এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত বাঁধটির ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। নদী স্রোত এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এই জায়গার ভাঙন। প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করেছি। এটা এই জিও ব্যাগ স্যান্ড ফিলিং যে বালুভর্তি যে জিও ব্যাগ, এই জিও ব্যাগ দিয়েই আমরা হইতেছে এটা প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। ইতোমধ্যে যারা সতর্কতাবশত ঘরবাড়ি সরিয়েছেন তাদের সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। যারা ভাঙনের কারণে পূর্ব সতর্কতামূলক হিসেবে তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছে, তাদেরকে টিন এবং আনুষঙ্গিক সাহায্য, আর্থিক সাহায্য করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে প্রশাসনের তরফ থেকে। পদ্মা সেতু রক্ষা প্রকল্পের 2 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধটির বিষয়ে আগেই সতর্ক করেছিল পানি উন্নয়ন বোর্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারী অধিকার নিয়ে প্রবন্ধ লিখে বিপাকে কলেজ শিক্ষক নাদিরা ইয়াসমিন। হেফাজতে ইসলামের দাবির মুখে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে বদলি করা হয়েছে সাতক্ষীরা সরকারি কলেজে। সেখানেও বাধার মুখে করতে পারেননি যোগদান। পরে তাকে টাঙ্গাইলে বদলি করা হয়, সেখানেও যোগদান করতে পারছেন না নাদিরা। এমন পরিস্থিতিতে বড় বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। সহকর্মী আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামী হোসেন। গেল মাসে নারী অধিকার নিয়ে একটি ম্যাগাজিনে প্রবন্ধ লেখেন নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন। ওই লেখার পর শিক্ষার্থীদের একাংশ ও হেফাজতে ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শাস্তির দাবিতে ক্যাম্পেইন শুরু করে। হেফাজতে ইসলামের 48 ঘন্টার আলটিমেটামের পর প্রথমে নাদিরা ইয়াসমিনকে ওএসডি ও পরে বদলি করা হয় সাতক্ষীরা সরকারি কলেজে, কিন্তু সেখানেও বাধার মুখে পড়েন। একটি গোষ্ঠীর তোপের মুখে যোগদান করতে পারেননি নাদিরা। পরে তাকে টাঙ্গাইলের সাদত সরকারি কলেজে বদলি করা হলে সেখানেও একই ঘটনা ঘটে। এরই মধ্যে দেশের 147 জন বিশিষ্ট নাগরিক বিবৃতিতে এমন ঘটনার নিন্দা জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনো। নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীদের দাবি নাদিরা ইয়াসমিনকে স্বপদে বহাল রাখার, চাকরিচ্যুতির দাবিও তুলেছেন কেউ কেউ। আমরা চাই যে ম্যাম এই নরসিংদী সরকারি কলেজে থাকুক, ওনাকে বদলির যে এটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ একপাক্ষিক। সান্ধ্য আইন বাতিলের যেই প্রস্তাবটা উপস্থাপন করা হয়েছে, মানে এটা শুধু ওনার নাদিরা ইয়াসমিন ম্যামের একার না, এটা আমাদের সবার দাবি। ওনার এই প্রচার প্রচারণাটা যেন না ছড়ায়, সে কারণে আমরা ওনার শুধু বদলি নয়, ওনাকে বহিষ্কার চাই। আমরা চাই ওনাকে চাকরি থেকে বহিষ্কার করা হোক, কারণ উনি এখানে যে কর্মকাণ্ড চালিয়েছেন উনি সেখানে গিয়ে একই কর্মকাণ্ড চালাবেন। শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দিচ্ছেন হেফাজতে ইসলামের নেতারা, আর জামাতের নেতারা বলছেন এই ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। নরসিংদী সরকারি কলেজের যেই মানববন্ধন কর্মসূচি হয়েছে, স্মারকলিপি প্রদান করা হয়েছে, এটাতে একাত্মতা পোষণ করে। আমাদের ইসলামের পক্ষ থেকে এই ব্যাপারে আমরা কোনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি আমরা দেই নাই। তো উনি যেটা বলছেন এখানে জামাত জড়িত, এটা ওনার ব্যক্তিগত কথা, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। নারী অধিকারকে যেন ধর্মের সঙ্গে সাংঘর্ষিক করে তোলা না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান নাদিরার। নারী অধিকারটাকে যেন
ধর্মের সাথে সাংঘর্ষিক জায়গা থেকে না দেখা, নারী অধিকার এবং ধর্মের যে বোঝাপড়া চর্চা, এটা মানে একদম সমান্তরালে চলতে পারে। নাদিরা ইয়াসমিনের বদলির আদেশ প্রত্যাহার করে নারী অধিকার নিশ্চিতে সরকারকে কাজ করার আহ্বান মানবাধিকার কর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর 1:30টার দিকে কলাতলি পয়েন্টে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত 2 দিনে সাগরে 4 জনের মৃত্যু হলো। বিস্তারিত সঞ্জিদা আক্তারের প্রতিবেদনে। কক্সবাজারের সাগরে গোসলে নেমে পর্যটক বাবা ছেলে মৃত্যু হয়েছে। এ নিয়ে 2 দিনে 4 জনের মৃত্যু হলো। সোমবার দুপুর 1:30টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলি পয়েন্ট সাগরে এই ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। মৃতরা হলেন রাজশাহী সদরের শাহিনুর রহমান ও তার ছেলে মোহাম্মদ সিফাত। স্থানীয়দের বরাতে নাফিস ইন্তেসার নাফি বলেন, সকালে রাজশাহী থেকে শাহিনুর রহমান স্ত্রী ও 2 ছেলেকে সঙ্গে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কক্সবাজার পৌঁছে কলাতলি এলাকার হোটেল সি ক্রাউনে ওঠেন। পরে দুপুরের দিকে তারা সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে বাবা ও এক ছেলে স্রোতের টানে ভেসে যেতে দেখে লাইফগার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলার সদর হাসপাতালে নিয়ে আসেন। এমন সময় কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। সি সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ শুকুর বলেন, ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে লাইফগার্ড কর্মীরা উদ্ধারে নামেন। প্রথমে বাবাকে উদ্ধার করা হয়, পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এমন সময় তারা রক্তবমি করছিলেন। মৃতদেহ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। এর আগে রোববার বিকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা রাজীব আহমদ নামের এক পর্যটক নিখোঁজ হন। পরে 8 ঘন্টা পর মধ্যরাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশ এলাকায় তার মৃতদেহ ভেসে আসে। এছাড়া একই দিনে সৈকতের শৈবাল পয়েন্টে জাল নিয়ে শখের বশে মাছ ধরতে নেমে নিখোঁজ হন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরু নামের এক ব্যক্তি। সোমবার সকালে বাঘখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরার টেক পয়েন্ট সাগরে তার মৃতদেহ ভেসে আসে। পরে লাইফগার্ড কর্মীরা মৃতদেহটি উদ্ধার করেছে। সঞ্জিদা আক্তার, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।